তো চলো শুরু করা যাক আমাদের গল্পটা। আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি ধরেছিল, চতুর্দিকে জল জমে যা তা পরিস্থিতি। তাতে আমাদের আশুতোষ বাবুর মন খারাপ, মেজাজ খারাপ, সব খারাপ। ফলে সে বিড়বিড়োতে লাগলো, দূর দূর, গাড়িটাও আজই ব্রেকডাউন হতে হলো। কলকাতাতে জবে থেকে এসেছি, অনলি বারিশ 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 আর বারিশ, কুছ নেই ইধার। কিন্তু পাপা মাম্মি ওরা যা চায় তা তো করতে হবে আমাকে। কি করা যাবে? কই বাত নেই। আর কি হবে, বারিশ পড়ছে, পড়তে দাও। আশুতোষ বাবু, জিন্দেগিতে পাপা মাম্মির জন্যই তো এসেছো, এবার তো ওদের জন্য কিছু করতে তোমাকে হবেই। চলো, জয় শিয়ারাম, আব ট্রেন মে হি যায়েঙ্গে অফিস। এই বলে আশুতোষ বেরোতে যাবেই কিনা পিছন থেকে একটা মিষ্টি সুন্দর ঠান্ডা গলায় আশু। আশুতোষ সঙ্গে সঙ্গে পিছনটা ফিরল, দেখলো আর কেউ না, এতক্ষণ যে পাপা মাম্মির কথা বলছিল সেই মা। মাম্মি, ক্যা হুয়া, আব তো নিকলেঙ্গে না? আশুতোষের মা একগাল হাসি হেসে ছেলের মাথাটা হাত বুলিয়ে দিলেন, তাই বললেন, বেরোবি তো বাবা, দেখছিস তো বাইরে কত বৃষ্টি, দেখে দেখে আজই তোর গাড়িটা খারাপ হতে হলো। আশুতোষ এক পলক দৃষ্টিতে মার দিকে তাকিয়ে এটাই ভাবলো যে মাকে অনেক কিছু সে গোপন করে। এই যেমন ধরুন, সেদিন সে বলেনি যে কেমন করে পা পিছলে গিয়েছিল বালিহল্টের স্টেশনে, কারণ বালিহল্টের একটা খাড়াই সিঁড়ি বেয়ে তবেই সে বড় রাস্তার ওপরে উঠতে পারে আর সল্টলেকগামী বাস পায়। আর তাই সিদ্ধান্ত নিয়েছে যে অফিসের গাড়িটা রিফিউজ করবে না, চালাতে যখন সে পারে তখন সে নিজেই চালাবে। তাই সে চুপচাপ মার দিকে তাকিয়ে বলল, मम्मी क्यों इतना सोचती हो तुम, तुम्हारा बेटा बड़ा हो गया, गबड़ू जवान हो गया, তুমি তো ভেবো না তো, আমি ঠিক আছি মা, তুমি একদম চিন্তা করো না, বৃষ্টি তো হবেই। हम लोगों का कानपुर में क्या बारिश नहीं गिरता है, वहाँ पानी स्टैग नहीं होता है, सब कुछ होता है ना मम्मी, अब क्यों सोचती हो इतना ज़्यादा, ट्रेन में कितने सारे लोग जाते हैं, हम भी चले जाएंगे। सोचिए, कितना कितना लड़कों का कुछ अच्छा सा काम धंधा भी नहीं हुआ, रास्ते में बैठ के वो लोग फेरी करता है, हम तो बड़ा सा ऑफिस में काम करते हैं, जैसे तैसे हावड़ा से चले जाएंगे आज, ঠিক है না মাম্মি, ইতনা সোচো নেই প্লিজ। আশুতোষের মা অত্যন্ত সাধারণ একটা মানুষ, একেবারেই সাধারণ। তার কাছে তার ছেলের নিরাপত্তা, তার ভবিষ্যৎ, অপার ভালোবাসা, তার সমস্ত পৃথিবী জুড়েই আশুতোষ। সুতরাং তার জন্য 1 ইঞ্চি জমিও তার মা ছাড়বেন না, এটাই স্বাভাবিক কথা। তাই আশুতোষের মা ভীষণ চিন্তিত হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এত কথায় কাজ নেই, তুই একটু দেখে যাস, আর শোন, বাসে উঠে আমাকে একটা ফোন করিস, বুঝলি, আর অফিসে পৌঁছে একটা, ব্যস্ত হয়ে পড়িস না, তারপর ভুলেই গেলি। नहीं मम्मी, इतना क्यों सोचती हो, এই ভুলে আশুতোষ আদুরে ভাবে মাকে জড়িয়ে ধরল। এই অভ্যেসটা আশুতোষের এখনো যায়নি। হতে পারে সে 28 বছরের পূর্ণ মানুষ, কিন্তু এই মানুষটার মধ্যে সেই 2 বছরের ছোট্ট আশু লুকিয়ে আছে, আর মা ছাড়া তার পৃথিবীতে কিছুই নেই। তাই তাকে এমন করে আবদার করে জড়িয়ে ধরাটা আশুতোষের আশ্চর্যের কিছুই ছিল না। তো যাই হোক, এইসব বলে কয়ে যখন আশুতোষ বেরোলেন তখন বৃষ্টিটা একটু কমেছিল, তাই মোটামুটি চুপচাপ ট্রেনের কাছাকাছি পৌঁছে যেতে অসুবিধা হবে না এটা সে বুঝে গেল। তাই জোর পায়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। এরপর যেমনটা ভাবা তেমনটা, উত্তরপাড়া স্টেশন, স্টেশন থেকে হাওড়া, হাওড়া থেকে বাস টার্মিনাসে উঠে যাওয়া বাসে। বাসে যেতে যেতে চারপাশের আবহাওয়াটা সে দেখছিল, কেমন কালো ঝুল করে এসেছে আকাশটা, মাঝে মাঝে একটু বিদ্যুতের ঝিলিক, কেমন যেন নস্টালজিক আবহাওয়াই কলকাতার। হ্যাঁ, আমাদের কলকাতা, যেখানে এমন অনেক গল্প থাকে যে গল্পগুলো আমরা ভাবতে ভাবতে আশ্চর্য হয়ে যাই, সেরকমই একটা গল্প আশুতোষেরও ছিল, আর আশুতোষের মা বাবারও ছিল। আশুতোষের মা একসময় কলকাতায় কালীঘাট নিবাসী ছিলেন।
ভীষণ বর্ধিষ্ণু পরিবারের দুটি মেয়ে ছিলেন আশুতোষের মা। আশুতোষের মা ছিলেন ছোট মেয়ে সেই বাড়ির, তাই ছোট থেকে ভীষণ আবদারে বড় হয়েছে। ভীষণ স্পর্শকাতর তার প্রতি প্রত্যেকেই ছিল। সবাই জানতো যে আশুতোষের মা রিনা একদিন অনেক বড় অফিসার হবে, কারণ তাদের বাড়ির প্রায় প্রত্যেকেই সরকারি চাকুরিজীবী এবং প্রত্যেকেই বেশ বর্ধিষ্ণু। কিন্তু সমস্যা অন্য জায়গায়। রিনা বড় হতে লাগলো, পড়াশুনো তো ভালোই ছিল আর বেশ সুন্দরী। সিম্পলিসিটি মধ্যে এমন একটা আভিজাত্য রিনার মধ্যে ছিল যে সহজেই চোখ দাঁড়িয়ে যায়। রিনা সে বছর 3rd ইয়ারের। এবার এই সময় দেখা হয় আশুতোষের বাবা বীরেশের সঙ্গে। বীরেশ কলকাতায় এসেছিলেন তার বাবার একটি ব্যবসার কাজে, আর সেখান থেকেই কিভাবে এক বন্ধুর বাড়িতে গিয়ে বীরেশের সঙ্গে দেখা হয় রিনার। এরপরই সেই ঘটনা ঘটে যায় যা কোনো দিন কেউ কল্পনা করেনি। রিনাদের আভিজাত্যপূর্ণ আবহাওয়ায় বড় হওয়া একটা সাধারণ মেয়ে কীভাবেই বা বীরেশের মতন একটা মানুষের প্রেমে পড়ে গেল, আর কেমন করেই বা তাদের জীবনচারিকাটা এমন জায়গায় পৌঁছে গেল যে রিনা বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে বীরেশের সঙ্গে পা বাড়ালো অনির্দিষ্টের পথে। হ্যাঁ, আশুতোষের বাবা বীরেশ। বীরেশ ছিলেন কানপুরের বড় ব্যবসায়ীর ছেলে, কিন্তু তার মধ্যে কোনো দাম্ভিকতা ছিল না। তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন, গরিবের পাশে দাঁড়ানো, তাদের বিপদে আপদে সহায় থাকা। তাই বীরেশের কপালে কোনোদিনই অসম্মান অথবা নীচতা জোটেনি। আর রিনাকে ভালোবেসে যখন সে প্রথম তার বাবা মাকে জানায়, তখন বীরেশকে কখনোই তার বাড়ির থেকে কোনো প্রত্যাখ্যান সহ্য করতে হয়নি, যেটা সহ্য করতে হয়েছিল রিনাকে। একবার তো এমনই অবস্থা দাঁড়িয়েছিল যে রিনাকে ঘর বন্ধ করে রাখা হয়েছিল যাতে সে বীরেশের সংস্পর্শে না যেতে পারে। কিন্তু ভবিতব্যের ইচ্ছে এবং ভোলা মহেশ্বরের ইচ্ছে অন্য কিছু ছিল। রিনা একবার ফাঁক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা বীরেশের কাছে পৌঁছে যায়, এবং বীরেশ এই সিদ্ধান্তই বাড়ির লোকের সঙ্গে নেয় যে আজই তাদের বিয়ে হবে। তাই পূর্ণ তিথিতে কালীঘাটে বীরেশ আর রিনার বিয়ে হয়। আর রিনা আর বীরেশ চিরকালের মতন কলকাতা থেকে অনির্দিষ্টের পথে চলে যায় কানপুর। এক প্রকার প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিল রিনা আর বীরেশ। রিনার বাড়িতে সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায় এক মুহূর্তে, কারণ বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, যাকে এত ভালোবেসে এত কষ্টে বড় করা হয়েছিল, সমস্ত স্বপ্নের সমাধি হয়ে যায়। এরপর আর বীরেশ রিনা কেউই কলকাতার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করেনি। মধ্যেখানে বয়ে গেছে অনেক জল, অনেক সময়। আর তাদের কোল আলো করে আসে গিরি পরিবারে আমাদের আশুতোষ বাবু। বেশ সুন্দরভাবেই দিন কাটছিল, কোনো অসুবিধে ছিল না। আস্তে আস্তে বীরেশের ব্যবসাও অনেক বড় হয়ে যায়। কানপুরে আরও প্রতিপত্তি বাড়ে তাদের ব্যবসায়িক পরিবারের, কিন্তু বিধি বাম হলে কিছু করার থাকে না। আশুতোষের তখন সবে 17 বছর বয়স, ঝকঝকে তরুণ, ভীষণ পড়াশোনায় ভালো, এলিগেন্ট বয় একদম। একদিন হঠাৎ পথ দুর্ঘটনায় বীরেশের মৃত্যু হয়, চারপাশ অন্ধকার হয়ে যায়। বীরেশের বাবা তখনও বেঁচে, মাও বেঁচে, তাই বাড়ির বউকে এইভাবে তারা দেখতে পারছিল না। একটা সময় তারা ঠিক করে যে বীরেশের ব্যবসায় তার বৌমাকেই পাঠাবে, কিন্তু বৌমাও যেতে চাইলেন না। তখন বাধ্যতই বীরেশ আর বীরেশের বাবার জয়েন্ট ব্যবসার দায়িত্ব চলে আসে বীরেশের একমাত্র বোন তমালির হাতে। তমালিও ভীষণ ভালোভাবে সংসার সামলায় এবং দাদার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে। এইভাবেই দিন চলছিল, কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। একটা সময় আশুতোষ বুঝতে পারে যে মা বোধহয় তার পুরনো অতীতের কথা ভেবে আজও কষ্ট পায়, তার মা বাবা ভাইদের কথা ভেবে, দিদিদের কথা ভেবে।
তাই সে ঠিক করে সে তার মামা মাসিদের সঙ্গে যে কোনো রাস্তায় যোগাযোগ করবে। তাই একদিন আশুতোষ সাহস করে কলকাতা শহরে পা রাখে এবং ঠিক করে যে কলকাতাতেই সে চাকরি করবে। তো কলকাতার বহুজাতিক সংস্থার ডাফ ইঞ্জিনিয়ার হিসেবে সে জয়েন্ট করে। এরপর মামাদের সঙ্গে যোগাযোগ, বিশাল বাকবিতণ্ডার পর মামা মাসি সবাইকে একত্রিত করে এবং ঠিক করে মাকে সারপ্রাইজ করবে। তাই নির্দিষ্ট সময় কলকাতায় সে একটি বাড়ি ঠিক করে, কিন্তু সেখানে বেশ ঘিঞ্জি এবং অসুবিধা হওয়ার কারণে আশুতোষ বুঝতে পারে যে এখানে তার মা অ্যাডজাস্ট করে উঠতে পারবেন না। তাহলে করাটা কি যায়? তাই অফিস কলিগের কথা মতো সে উত্তরপাড়ার একটি গঙ্গার ধারের পুরনো বাড়ি কেনে। সে পুরনো বাড়িকে নিজের মতো করে মডেল করে। আদতে আমাদের ছেলেটাও তো একজন ইঞ্জিনিয়ার, অন্যের ঘর গড়া যাদের কাজ, সে নিজের ঘর তো গড়বেই মনের মতো করে। তাই মায়ের মনের মতো করে মায়ের অজান্তেই সে ঘর সে সম্পন্ন করে। এরপর মাকে সারপ্রাইজ করতে মার জন্মদিনের দিন কানপুর থেকে কলকাতায় নিয়ে আসে রীনা দেবীকে। রীনা দেবীকে জন্মদিনের উপহার হিসেবে প্রথমে সে বাড়িটা গিফট করে। এরপর গৃহপ্রবেশ শুরু হলে সবাইকে অবাক করে দিয়ে রীনা দেবীর 2 দাদা 2 বোন সেই বাড়িতে পা রাখে। সে একটা অন্যরকম মুহূর্ত। এতগুলো বছর, 28টা বছর, 1-2 দিন নয়, এতগুলো দিনের ব্যবধানে নিজের মানুষকে নিজের পাওয়া আর একবার সমস্ত স্মৃতি কেমন যেন কুড়ে ওঠে। কখনো যন্ত্রণা, কখনো ভালো লাগা, কখনো নিঃস্ব হওয়ার ইতিহাস, সব সামনে এসে যায়। সবাই ভেঙেও পড়ে, আর একবার গুটিয়ে ওঠে আশুতোষের চোখের দিকে তাকিয়ে। কি যেন ছেলেটার চোখের মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল, কেমন যেন একটা কৃতজ্ঞতা ছিল নিজের মামা মাসিদের প্রতি, যে তারা অন্তত এই অবস্থাটা বুঝেছেন, তারা ক্ষমা করে দিয়েছেন তাদের বোনকে। তাই শুরু হয় সুন্দর একটা পারিবারিক পরিবেশ। এইসব কথা ভাবতে ভাবতে আশুতোষ মোটামুটি অফিসের কাছাকাছি পৌঁছে গেছে। প্রচণ্ড একটা হর্নে তার ঘোর কেটে গেল। তারপর এককাল হাসি হেসে কন্ট্রাক্টর সাহেবকে বললেন, ধন্যবাদ দাদা, আপনাদের কলকাতার লোকগুলো বেশ নিজের। চলি। কন্ট্রাক্টর সাহেব ভাবলেন, এই কোথাকার ছেলে রে বাবা, এমন করে নিজের করে তো কেউ বলে না। যাক, এখনো পৃথিবীতে আশুতোষের মতন মিষ্টি সুন্দর ছেলেরা রয়ে গেছে, এটাই অনেক। তো আশুতোষ এন্ট্রি নিল অফিসে। এই অফিস করে আশুতোষ বেশ ক্লান্ত। মোটামুটি সন্ধ্যা 6টা, ঘড়ির কাঁটায় 1 কাপ চা এসে আশুতোষের টেবিলে বসিয়ে দিলেন তার কলিগ রিক সজোরে বলল, আশুতোষ দা, কি যে এত তুমি কাজ করো না দাদা, ভালো লাগে না, ছাড়ো তো। কলকাতায় জবে থেকে এসেছো, বাড়ি গাড়ি মা বাবা, তোমার ভালো লাগে এসব করতে? নিজের লাইফটাকে চিল করবে কবে বলো তো? আশুতোষ আমাদের সে টাইপের ছেলে নয়, চিল। তো आशुतोष রিকের দিকে তাকিয়ে বলল, বাবু চিল করেंगे না, পুরা জিন্দগি পড়া হ্যাঁ, লেকিন বাবা মার কথা তো চিন্তা করতে হবে, ওদের জন্যই পৃথিবীতে এসেছি, তাই ওদের ভালো লাগা মন্দ লাগার জন্য এইটুকু তো করতেই হতো আমায়। কেন, তুমি কি তোমার বাবা মার জন্য করো না? আশুতোষ দা, বাবা মার জন্য কি করব? বাবা মাই আমায় মাথায় করে রেখে দিয়েছে, আমি তো এটাও বুঝতে পারি না আমার কখন কি দরকার, ভাবার আগেই ওরা ভেবে আমায় দিয়ে দেয়। এই বলে দুজন মিলে হাসতে শুরু করলো। হ্যাঁ, রিক আশুতোষের থেকে একটু বয়সে ছোট, তার ইন্টার্ন, কিন্তু দুজনের সম্পর্ক একদম ভাইয়ের মতন। আর আশুতোষ যেহেতু ছোট থেকে একা বড় হয়েছে, তার কাছে ভাই বা বন্ধুর সমার্থক একটাই জিনিস, ভীষণ গভীর একটা স্নেহ। আর রিক যতই দুষ্টু ছেলে হোক, দাদাকে সে ভীষণ ভালোবাসে। 24 ঘন্টায় আশুদা 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 করে পাগল সে। তাই কাজটা মন দিয়ে করতে যদি ইচ্ছা নাও হয়, আশুদার মুখের দিকে তাকিয়ে রিক ভদ্র ছেলে হয়ে যায়। তো এই কথা বলতে বলতে বাইরের বৃষ্টিটার দিকে তাকিয়ে রিক বলল, দাদা এরপর ওলা উবের বাস কিচ্ছু তুমি পাবে না, তুমি এবার বেরো, চলো, আমিও বাড়ি যাব, তুমিও বাড়ি যাবে।
आशुतोष বলল, ঠিক বলেছো রিক, চলো তো हम लोग निकलते हैं। বলল, হ্যাঁ দাদা, চলো চলো। এইবার দুজন মিলে বেরিয়ে দেখলো প্রকাণ্ড বৃষ্টি। ওলা যতক্ষণে আসবে বলেছিল আসেনি, তবে আসবে এটা বোঝা যাচ্ছিল। তাই ফোনের দিকে অতন্দ দৃষ্টিতে তাকিয়ে দুজনে সঙ্গে সঙ্গে হুশ করে একটা গাড়ি এসে দাঁড়ালো। ওটিপি চাইলো, ওটিপি দিল। দেওয়ার পর দুজনে প্রায় একটু একটু ভিজে ভিজে ভিতরে ঢুকে বসলো। এটা সেটা কথা বলতে বলতে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে এসে দেখে তো দুজনের আক্কেল গুড়ুম, একই ভিড়! একটা মানুষের তিল ধারণের জায়গা নেই, শ্বাস বন্ধ হয়ে যাবে। লক্ষ লক্ষ লোক কি আজই হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে? এদিকে রাত্রির 8টা বাজতে যাচ্ছে। ওহ, মাথা খারাপ পরিস্থিতি, কিভাবে উঠবো? এইবার একটা তারকেশ্বর লোকাল নাকি দেখে তারা মেন হইয়া এইটুকু পড়তে পেরেছিল রিক। আর এদিকে আমাদের আশুবাবু তো বাংলায় একদম বিশাল বিদ্বান। অওয়া কখটুকু মার কাছে শিখতে পারলেও সাধারণ বাংলা তার পক্ষে শেখা অসম্ভব, অতি অসম্ভব। আর এই পরিস্থিতিতে বাংলা পড়বে আশুতোষ, অনেক বেশি এক্সপেকটেশন হয়ে যাচ্ছে আমাদের ছেলের কাছ থেকে। সো এইসব বাবা তোমরা ভেবো না। তো অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার সেটাই ঘটলো। চেপে পড়লো দুজন ট্রেনে। প্রথম স্টপেজ লিলুয়া। রিক ঝপাং করে লাফিয়ে পড়লো, আশুদা সাবধানে যেও বস, বাড়ি গিয়ে একটা টেক্সট করে দিও, নাহলে ভীষণ টেনশন হবে আমার। হ্যাঁ বাবু, তুমি যাও যাও, সাবধানে যাও। এই বলে আশুতোষ কোনো রকমে নিজেকে চেপে বাঁচিয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু গন্ডগোলটি বাঁধল বালি স্টেশন থেকে। সাডেনলি ট্রেনের গতি অতিরিক্ত বেশি হয়ে গেল। আশুতোষ হচ্চকিয়ে গেল, কি ব্যাপার, এত ট্রেনের গতি কেন? সঙ্গে সঙ্গে পাশের জনকে জিজ্ঞেস করলো, দাদা এই ট্রেনটা এত জোরে যাচ্ছে কেন? বললো, যাবে না? তুমি কি ছেলে? এর ফার্স্ট স্টপ তো ব্যান্ডেল। বিন্ডেল? এটা কোথায়? বিন্ডেল কোথায়? এ ভাই, তুমি সুস্থ আছো তো? নেশা টেশা কাঁচা ফাঁচা খাওনি তো? নেই নেই, হাম গিজা নেই খায়া। এই বিন্ডেল কাহা হ্যাঁ? আশুতোষের কথায় চারপাশের লোকজন তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে লাগলো। একজন ভদ্রলোক বেশ বুঝতে পারলো যে এ ভিন রাজ্যের ছেলে, এখানকার না। তখন বললো, বাবা তুমি কি ট্রেনে বেশি ওঠো না? আশুতোষ খুব শান্তভাবে বলল, নেহি কাকাজি, হাম তো জ্যাদা নেহি উঠতে হ্যাঁ। এটাই ব্যাপার আসলে বাবু, এটা গ্যালোপিং, এটা সোজা গিয়ে দাঁড়াবে ব্যান্ডেলে। তুমি কোথায় নামতে বলো তো? কাকাজি হাম তো উত্তরপাড়া মে উতরতে থে। উত্তরপাড়া? সে তো চলে গেল। হ্যাঁ কাকাজি, আব ক্যা হোগা? কি আর হবে, তুমি তো পুরুষ মানুষ, এত টেনশন করো না। জনৈক ভদ্রলোকের কথায় আশুতোষ খানিকটা কুঁকড়ে গেল। মুখের টেনশন দেখে ভদ্রলোক বুঝেই ফেললেন যে আশুতোষ এবার কিন্তু বেশ চিন্তিত। পুরুষ মানুষের কপালে ভাঁজ মানে ব্যাপারটা একটু ভাবার আছে। তখন ভদ্রলোক সবিনয় বলল, আচ্ছা বাবা, অত টেনশনের কিচ্ছু নেই, তুমি আমার ছেলের মতো, তোমার এত ভাবতে হবে না। তুমি ব্যান্ডেল স্টেশনে নেমে একটা ফিরতি টিকিট কেটে তুমি সোজা উত্তরপাড়ায় পৌঁছে যাবে। ওখান থেকে সব ট্রেন লোকাল। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমায় দেখিয়ে দেবো, তুমি এখন চিন্তা করে বসো শান্ত হয়ে। এই বলে ভদ্রলোক পাশে বসিয়ে দিলেন আশুতোষকে। আশুতোষও চুপচাপ ভদ্র ছেলের মতো বসে পড়ল। কারণ বাবার বয়সী একটি লোক সস্নেহে বলছেন আশুতোষের একটি দুর্বলতার জায়গা যখন বর্তমান, সুতরাং বসবে তো সে নিশ্চয়ই। এইভাবে ট্রেন দুরন্ত গতিতে এগিয়ে চলল। চারপাশের কলরব, প্রচণ্ড চিৎকার আর বাইরের বৃষ্টি সব মিলেমিশে আশুতোষের মাথা ঘোল খেয়েই ছিল। এইবার ব্যান্ডেল স্টেশনে ট্রেনটি থামলো। প্রচণ্ড ভিড়, ভেতর থেকে বাইরে যাওয়ার লোক আর বাইরের লোক ভেতরে ওঠার। এত ভিড়ে ঠাসাঠাসি গাদাগাদিতে কোনো রকমে চিঁড়ে চ্যাপটা হওয়া আশুতোষ যখন বাইরে নামলো, তখন জনৈক ভদ্রলোক মিসিং। আশুতোষ প্রায় কাঁদো কাঁদো, বুঝতেই পারছে না সে কি করবে। সে এদিক ওদিক এটি ওটি ছুটতে লাগলো। সে বুঝতেই পারলো না যে কোন ট্রেন কোন দিকে যায়। কারণ আমাদের ব্যান্ডেল স্টেশন মোটামুটি যারা গিয়েছো তারা তোমরা জানোই কি অবস্থা, তাহলে আর নতুন করে বলার নেই। আমরাই গিয়ে কখনো কখনো হকচকিয়ে যাই। তো একটা বাইরের রাজ্য থেকে আসা হঠাৎ একটি নতুন ছেলের পক্ষে তো সেখানে সবটা মিলিয়ে নেওয়া মিশিয়ে নেওয়া খুবই টাফ। সেটাই ঘটলো আশুতোষের সাথে। এইবার আশুতোষ গতি কমিয়ে নিল।
কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে হঠাৎ পিছন থেকে ডাক দিল, শুনছেন? বড্ড কাতর স্বর, কেমন যেন একটা আবেদন ছিল আওয়াজটায়। হঠাৎ করে ফিরল ২টি মেয়ে। তাদের দিকে তাকিয়ে আশুতোষের খানিকটা চোখ আটকে গেল। আর ওদিকেরও ২টো মেয়ে অদ্ভুত চোখে আশুতোষকে দেখলো, কারণ চুল ঝাঁকা ঝাঁকা, জামা কাপড় অবিন্যস্ত হয়ে গেছে ভিড়ের ঠেলায়, আর্ধেক ভেজা আর্ধেক ঘেমে স্নান হওয়া, চোখের চশমাটা কোনো রকমের চোখে ঠেকিয়ে রেখেছে, কিন্তু অদ্ভুত একটা শরীরের মধ্যে দিব্য কান্তি আশুতোষের ছিল। তাই তারাও একটু অদ্ভুত চোখে তাকিয়ে বলল, কি হয়েছে? না, আশুতোষ তখন একটু হকচকিয়ে বলল, শুনুন না, এই 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 এইখান দিয়ে উত্তরপাড়া কি করে যাব ম্যাডাম? তখন ওরা বলল, আপনি কি এখানকার নন? আশুতোষ খুব শান্ত স্বরে বলল, না ম্যাডাম, আমি এখানকার কিচ্ছু চিনি না। আমার বাড়ি উত্তরপাড়া। আমি উত্তরপাড়ার হাওড়া স্টেশন ছাড়া কিছু বুঝতেই পারি না। কেমন করে ট্রেনটায় উঠে পড়লাম আর বুঝতে না পারি এখানে চলে এসেছি। দয়া করে বলুন না কিভাবে যাব। এবার বলি, যার চোখে চোখ রেখে আশুতোষ কথা বলছেন তিনি হলেন আমাদের প্রিয় মিষ্টি নদী। নদী আর নদীর বন্ধু তমালিকা। এরা দুজন ব্যান্ডেলে এসেছিল কোনো একজন বান্ধবীর জন্মদিনে তার সাথে দেখা করতে। বৃষ্টির কারণে দেরি হয়ে যাওয়াতে তারাও ওই স্টেশনেই আটকা পড়েছে। তো এই হচ্ছে প্রথম দেখা নদী আর আশুতোষের। তো নদী একটু আশ্চর্যজনকভাবে বলল, খুব সাধারণ ব্যাপার, এত টেনশন করার কিছু নেই। আপনি ওই যে টিকিট কাউন্টারটা দেখছেন, ওখানে গিয়ে একটি টিকিট কাটুন। টিকিট কেটে আপনি আসুন, এই প্ল্যাটফর্ম থেকেই যে ট্রেনটা যাবে সেটাতে আপনি বাড়ি ফিরতে পারবেন। অ্যান্ড অফকোর্স ওটা উত্তরপাড়ায় থামছেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম বলে প্রচণ্ড গতিতে আশুতোষ ছুটল টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে কোনো রকমের টিকিটটা নিয়ে এসে আবার নদীর কাছে ছুটে এসে বলল, শুনছেন ম্যাডাম? নদী আবার অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন, এই যে দেখুন না, আমার টিকিটটা ঠিক আছে তো? নদী এমন মানুষ কোনোদিন দেখেনি, তাই সে বলল, দেখার কি আছে, আপনি কি ঠিক করে বলেননি? না, আমি বলেছি, আপনি দেখুন না, একবার দেখুন। নদীর আর কিছু করার নেই, তাই তমালিকার দিকে এক পলক চেয়ে হাত থেকে টিকিটটা নিয়ে দেখলো ঠিক আছে। বললো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, ইউ জাস্ট স্টে হিয়ার, এখানেই ট্রেনটা আসবে। আশুতোষ এবার শান্তভাবে দাঁড়িয়ে গেল ট্রেনের অপেক্ষায়। আর কি যেন ভেতরে ভেতরে একটা অস্বস্তি ছিল, চিন্তা ছিল, ভয় ছিল, কেমন যেন একটা আরতি কাজ করছিল, সেটা চলে গেল। মনে হলো যেন পরম আত্মীয়ের পাশে ভীষণ সাহসের সঙ্গে সে দাঁড়িয়েছে, কারণ তার আর কিছু হবে না। সে যতই বিপদে পড়ুক সে এবার বেঁচে যাবে। আশুতোষ নিজেই চিন্তা করছিল যে এরকম কেন মনে হচ্ছে, এই মেয়েটাকে তো আমি চিনি না, এরকম কেন হচ্ছে ভগবান। ও কি, আমার মাথাটা পাগল হয়ে যাবে নাকি আজই? এই বৃষ্টি, তারপর ট্রেন। ও মাম্মি, তুমি কত চিন্তা করছো আমার জন্য, আমার ভালো লাগছে না। এদিকে ফোনটাও বন্ধ হতে বসেছে। যাক, আর ভাবতে পারছি না, এখানে দাঁড়াই। তারপর একটা ট্রেন এলো। আশুতোষের তাকিয়ে তাকিয়ে নদী বলল, এই যে মিস্টার, শুনছেন নাকি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, এবার উঠুন, এই ট্রেনটাতেই যাবে। এইটাতে উঠবো তো? না উঠবেন না, ঝুলুন আপনি। ইডিয়েট একটা, উঠুন। এইভাবে বলে তিনজনে মিলে ট্রেনে উঠল। একটু দূরের একটা ফাঁকা জায়গায় নদী আর তমালিকা, আর একটু দূরে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল আমাদের আশুতোষ। ভীষণ ঝাপটা দেওয়া বৃষ্টি আর উত্তাল করা হাওয়া, এই দুটো মিলেমিশে দুজন দুজনের দিকে কোন একটা অচেনা টানে নিষ্পলকভাবে দেখলো। কি যে দেখলো কে জানে।
নদী চোখ ফিরিয়ে নিল বাইরের দিকে। তমালিকা কি বলছে কি না বলছে নদীর ভাবতে ইচ্ছা করছে না। বাইরের আবহাওয়াটা কেমন যেন তাকে উদাস করে দিচ্ছে, তার ভবিষ্যৎ চিন্তার। এদিকে আমাদের আশুতোষ আস্তে আস্তে সে আবহাওয়ার সাথে মিশতে মিশতে কেমন ঘোর লেগে যাচ্ছে। সে ভাবতেই পারছে না যে কেন কেন এই অচেনা মানুষটার দিক থেকে সে চোখ ফেরাতে পারছে না। ছি 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 ভোলেনাথ, আমাকে তো একদম একদম বুড়া আদমি ভাববে মেয়েটা, কিন্তু কেন? এর আগে প্রেমে পড়া ব্যাপারটা কিন্তু আশুতোষের জানা ছিল না, যদিও সে তার বাবা মার প্রেম কাহিনী বহুবার তার নানা নানির কাছে শুনেছে। কিন্তু বেচারা আশুতোষ এটাকে প্রেম বলে কি কি বলে না অ্যাট্রাকশন, এইটা বোঝার বুদ্ধি বা ইচ্ছে হয়তো তার হয়নি। তাই এই মিক্সড ফিলিংস, বৃষ্টি, হাওয়া, খেতে না পেয়ে পেট চুই চুই, এই সবটা মিলেমিশে বেচারার অবস্থা বেহাল। তো আজকে আমাদের গল্প এখানেই আমরা শেষ করছি, তার কারণ নেক্সট এপিসোডে আমরা দেখে নেব যে তাদের এই মিক্সড ব্লেন্ড অভিজ্ঞতা আর এইভাবে থ্রু টেনে চাপাচাপি করে কষ্ট করে বাড়ি ফেরার যে ব্যাপারটা, তারপরটা কেউ চুপটি করে এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আমি চলি, গুড নাইট।